প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান মার্ক ২। দেখো, যে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করব তার মান থাকবে ২। ওকে, দেখো, প্রথম চ্যাপ্টার রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে তা নিয়েই আমরা আলোচনা করব। চলো তাহলে দেখে নিই এই প্রথম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সে একটা ধারণা পাওয়া যাক। আর তোমরা এক কাজ করবে, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা লিখে নেবে, উত্তরগুলোও খাতায় নোট আপ করে নেবে। ওকে, চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখি। দেখো, প্রথম প্রশ্ন, আইন বলতে কি বোঝো? দেখো উত্তরটি দেখো, উইলসন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আইন বলতে মানুষের আচরণ ও চিন্তার সেই সব অংশকে বোঝায় যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং যা সুস্পষ্ট ও সরকার দ্বারা সমর্থিত। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, হল্যান্ড আইন বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি দেখে নাও। হল্যান্ড বলেছেন যে সার্বভৌম মানুষের বাহ্যিক আচার আচরণের ওপর নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা যেসব নিয়মকানুন প্রয়োগ করে তাকেই বলা হয় আইন। তারপর তৃতীয় প্রশ্ন, ব্যাপক অর্থের আইন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো আইন, কিন্তু ব্যাপক এবং সংকীর্ণ উভয় অর্থেই আইন শব্দটি প্রয়োগ লক্ষ্য করা যায়। ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন ও প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায়। এবার পরের প্রশ্ন, ৪ নম্বর প্রশ্ন দেখো, সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝো? দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপক অর্থে আইন শব্দটি প্রযুক্ত হয় না, কারণ মানুষের রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভৃতি হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। তারপর দেখো তোমার ৫ নম্বর প্রশ্ন, নৈতিক আইন কাকে বলে? উত্তরটি দেখো, নৈতিক আইন হলো সেই সব আইন যা মানুষের আচার আচরণ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট এবং সেই সব বিষয়ে সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য সৃষ্ট নিয়ম কানুন। ওকে, ৬ নম্বর প্রশ্নটি দেখো, বার্কার ন্যায়ের কোন সংজ্ঞা প্রদান করেছেন? উত্তরটি দেখো, বার্কারের মতে রাষ্ট্রের সাহায্যে মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি হলো ন্যায়। এই কারণে ন্যায়ের শাসন অক্ষুণ্ণ রাখা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। ন্যায়ভিত্তিক সমাজের স্বার্থে রাষ্ট্রীয় আইনকে মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত করা দরকার বলে তিনি মনে করেন। ৭ নম্বর প্রশ্ন দেখো, মার্কস ও এঙ্গেলস আইন বলতে কি বুঝিয়েছেন? উত্তরটি দেখে নাও। মার্কস ও এঙ্গেলসের মন্তব্য করেছেন, সেই সব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা সংগঠিত করে না, তারা নিজেদের ইচ্ছাকেই সার্বজনীন ইচ্ছা হিসেবে অর্থাৎ রাষ্ট্রীয় ইচ্ছা বা আইন হিসেবে প্রতিষ্ঠা করে। ৮ নম্বর প্রশ্ন দেখো, স্টোইকরা প্রাকৃতিক আইনের কি সংজ্ঞা দিয়েছে? উত্তর দেখো, স্টোইক দার্শনিকরা প্রাকৃতিক আইন বা ন্যাচারাল লকে প্রাকৃতিক আইন বা প্রকৃত আইন বলে মনে করতেন। তাদের মতে রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে প্রাকৃতিক আইনের অবস্থান। প্রাকৃতিক আইন বলতে তারা এক ধরনের আইনকে বোঝাতে চেয়েছেন যার ভিত্তি হলো বিশুদ্ধ যুক্তি অথবা এমন এক নিয়ম যা বিশ্ব প্রকৃতিকে অভিব্যক্ত। পরের প্রশ্ন দেখো, সরকারি ও বেসরকারি আইন বলতে কি বোঝায়? দেখো, রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত আইনকে সরকারি আইন বলে, কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযুক্ত নয় এমন আইনকে বেসরকারি আইন বলা হয়। ১০ নম্বর প্রশ্ন দেখো, সাংবিধানিক আইন বলতে কি বোঝো? অধ্যাপক গিলক্রিস্টের মতে যেসব নীতির ওপর ভিত্তি করে সরকার দাঁড়িয়ে থাকে সেগুলি হলো সাংবিধানিক বা শাসনতান্ত্রিক আইন। সাংবিধানিক আইন ১ নম্বর হচ্ছে লিখিত এবং দ্বিতীয় অলিখিত, এই দু ধরনের হতে পারে। ১১ নম্বর প্রশ্ন দেখো, প্রশাসনিক আইন বলতে কি বোঝো? অধ্যাপক ডাইসি প্রশাসনিক আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে প্রশাসনিক আইন হলো এমন কতকগুলি নিয়মের সমষ্টি যেগুলি ব্যক্তিগত নাগরিকদের সঙ্গে প্রশাসনিক কর্তৃপক্ষের সম্পর্ককে নিয়ন্ত্রিত করে। ফ্রান্সে এরূপ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে নাগরিকদের অধিকার রক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ১২ নম্বর প্রশ্ন দেখো, ফৌজদারি আইন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, সরকারি আইনের তৃতীয় ধরন হলো ফৌজদারি আইন। সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবন নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ডাজ্ঞা দেওয়ার জন্য যে আইন প্রণীত হয় সেই আইনকে ফৌজদারি আইন বলে।
13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় আইন কি রাষ্ট্রীয় আইনকে কি ভাগে ভাগ করা যায়? উত্তরটি দেখো, জাতীয় বা রাষ্ট্রীয় আইনকে দুভাগে ভাগ করা যায়। 1 নম্বর সরকারি আইন, দ্বিতীয় হচ্ছে বেসরকারি আইন। 14 নম্বর প্রশ্ন, আইনের প্রকৃতি সম্পর্কে বারকারের অভিমত কি? উত্তরটি দেখো, কেবল রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, ঘোষিত ও প্রযুক্ত হলেই কোনো আইনকে আদর্শ আইন বলে গণ্য করা উচিত নয় বলে বারকারের অভিমত। এবং তার মতে আইনের মাধ্যমে বৈধতা ও নৈতিক মূল্য উভয়ই বর্তমান থাকা প্রয়োজন। বৈধতা বলতে আইনের পেছনে সার্বভৌম শক্তির অধিকারী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং সমর্থনকে বোঝায়। আবার সামাজিক ন্যায়নীতি বিরোধের ওপর আইনের প্রতিষ্ঠাকে নৈতিক মূল্য বলা হয়। 15 নম্বর প্রশ্ন দেখো, আইনকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? উত্তর হবে, আইনের শ্রেণীবিভাজনে প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ঐক্যের অভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। কেউ কেউ আইনকে 3 ভাগে ভাগ করেন, যেমন যেমন প্রাকৃতিক আইন, দ্বিতীয় জাতীয় বা রাষ্ট্রীয় আইন, আর তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক আইন। এবার 16 নম্বর প্রশ্ন দেখো, সরকারি আইনকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে, সরকারি আইনকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সাংবিধানিক আইন, দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক আইন, তৃতীয় হচ্ছে ফৌজদারি আইন। 17 নম্বর প্রশ্ন দেখো, সরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো বা কি বোঝায়? উত্তর, সরকারি আন্তর্জাতিক আইন হলো সেই সব নিয়ম যেগুলি আন্তঃরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংস্থার কার্যকলাপ ও তাদের পারস্পরিক সম্পর্ক এবং তাদের সঙ্গে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। 18 নম্বর প্রশ্ন, সরকারি আন্তর্জাতিক আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরটি দেখো, সরকারি আন্তর্জাতিক আইনকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার শান্তি সংক্রান্ত আইন, দ্বিতীয় যুদ্ধ সংক্রান্ত আইন, তৃতীয় নিরপেক্ষতা সংক্রান্ত আইন। 19 নম্বর প্রশ্ন, বেসরকারি আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, কোনো ব্যক্তির অধিকার বা স্বার্থকে কেন্দ্র করে 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ বাধলে তার নিষ্পত্তির জন্য যেসব আইন রয়েছে সেগুলিকে বেসরকারি আন্তর্জাতিক আইন বলে। 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে কি ভাগে ভাগ করা যায়? উত্তরটি দেখো, আন্তর্জাতিক আইনকে 2 ভাগে ভাগ করা যায়। সরকারি আন্তর্জাতিক আইন, দ্বিতীয় বেসরকারি আন্তর্জাতিক আইন। 21 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে কারা আইন বলে স্বীকার করেন? উত্তর দেখো, যারা আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে মনে করেন তাদের মধ্যে হেনরি মেইন এবং স্যাভিনি প্রমুখ। ঐতিহাসিক হলো এর মধ্যে আরও রয়েছে, দেখো লরেন্স রয়েছে, ওপেনহাইম রয়েছে, ব্রিয়ারলি রয়েছে এবং কেলসেন প্রমুখ। এদের মধ্যে তুমি দুজনের নাম মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। ওকে। 22 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনকে আইন বলে কারা স্বীকার করেন না? দেখো তোমার অস্টিন রয়েছে, হল্যান্ড রয়েছে, সলসবেরি প্রমুখ, এই সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে। ওকে। 23 নম্বর প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসছে পরীক্ষায়। এ থিওরি অফ জাস্টিস কে প্রকাশ করেন? বা এটা আরেকভাবেও আসতে পারে যে এ থিওরি অফ জাস্টিস কার লেখা, এটা কবে প্রকাশিত হয়? উত্তরটি দেখো, নয়া উদারনীতিবাদের অন্যতম প্রধান প্রবক্তা জন রলস 1971 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার এই থিওরি অফ জাস্টিস গ্রন্থটি। ওকে। 24 নম্বর প্রশ্ন, আইনের উৎসগুলি কি কি? দেখো, আইন হঠাৎই রাষ্ট্রশক্তির দ্বারা গড়ে ওঠেনি। আইন গড়ে ওঠে তার পেছনে কতকগুলি উৎস কাজ করে, যেমন 1 নম্বর প্রথা, দ্বিতীয় ধর্ম, তৃতীয় আদালতের সিদ্ধান্ত, চতুর্থ বিজ্ঞানসম্মত আলোচনা, পঞ্চম ন্যায়নীতি, ষষ্ঠ আইনসভা। 25 নম্বর প্রশ্ন দেখো, আইনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, আইনের কয়েকটি বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার, আইন বলতে এমন কতকগুলি নিয়মকানুনকে বোঝায় যা সকলকে মেনে চলতে হয়। দ্বিতীয়, মানুষের বাহ্যিক আচার আচরণ আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তৃতীয়, আইন সার্বজনীন। চতুর্থ, আইন সার্বভৌম শক্তির দ্বারা প্রযুক্ত হয়। পঞ্চম, আইন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। 26 নম্বর প্রশ্ন দেখো, আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। দেখো, আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি পার্থক্য হলো, আইন সব সময়ে সুসংবদ্ধ এবং সুস্পষ্ট বিদ্যমান, কিন্তু নৈতিক বিধি তা নয়। কারণ নৈতিক বিধির সঙ্গে মানসিক অনুভূতি
মননশীলতা, মানুষের চিন্তাভাবনা প্রভৃতি জড়িত থাকে। দ্বিতীয়ত, আইন হলো সার্বজনীন বিষয়, কারণ সার্বভৌম শক্তি সকল মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তা প্রণয়ন করে। অপরদিকে নৈতিক বিধি সার্বজনীন বিষয় নয়, তা ব্যক্তিকেন্দ্রিক। নৈতিক বিধির সঙ্গে মানুষের ব্যক্তিগত বিবেকবোধ জড়িয়ে থাকে। ২৭ নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক বা স্বাভাবিক আইন কাকে বলে এবং কেন? দেখো, প্রাকৃতিক বা স্বাভাবিক আইন বলতে সেই সব আইনকে বোঝায় যার দ্বারা প্রাকৃতিক ঘটনার মধ্যে সংঘটিত কার্যকারণের সঙ্গে সম্পর্ক রক্ষিত হয় এবং কার্যকর করে। মানুষ বা সার্বভৌম শক্তি এই আইনের সৃষ্টিকর্তা নয়। তাছাড়া এই আইন সার্বভৌম শক্তির দ্বারা সমর্থিত নয়। সার্বভৌম শক্তি একে প্রয়োগ করেও করে না। এই আইন দ্বারা মানুষের ন্যায়নীতি বোধের প্রকাশ ঘটে বলে একেই স্বাভাবিক বা প্রাকৃতিক আইন বলে। ২৮ নম্বর প্রশ্ন দেখো, স্বাভাবিক আইনের কয়েকজন প্রবক্তা। দেখো, প্রাচীন যুগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং আধুনিক যুগে ব্রোদা, হবস, লক্স, রুশো প্রমুখ স্বাভাবিক আইনের প্রবক্তা। ২৯ নম্বর প্রশ্ন, আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইন বলতে এমন কতকগুলি নিয়ম কানুনকে বোঝায় যা সকলকে মেনে চলতে হয়। দ্বিতীয়, মানুষের বাহ্যিক আচার আচরণ আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপর ৩০ নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আইন কাকে বলে? উত্তরটি দেখো, আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে সেই সব নিয়ম, রীতিনীতি, প্রথা প্রভৃতি সার্বভৌম রাষ্ট্রগুলির আচরণকে নিয়ন্ত্রণ করে সেগুলিকে বলা হয় আন্তর্জাতিক আইন। ওপেনহাইম বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সভ্য দেশগুলি পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন্য যে সমস্ত প্রথা, রীতিনীতি, নিয়মকানুন মেনে চলে সেগুলিকেই আন্তর্জাতিক আইন বলে। ৩১ নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তার নাম। এখানে আন্তর্জাতিক আইনের কয়েকজন প্রবক্তা হচ্ছে ওপেনহাইম, তারপর লরেন্স, হেনরি প্রমুখ। ৩২ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের কয়েকটি উৎস উল্লেখ করো। দেখো, আন্তর্জাতিক আইনের উৎসগুলি। ১ নম্বর উৎস হচ্ছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে রচিত নিয়মাবলী। দ্বিতীয়, সভ্য রাষ্ট্রগুলির দ্বারা সমর্থিত আইনের সাধারণ নিয়মসমূহ ও আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ। চতুর্থ, বিভিন্ন আইন বিশারদ কর্তৃক রচিত আইনের রচনা। পঞ্চম, আন্তর্জাতিক প্রথা প্রভৃতি। ৩৩ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইনের পক্ষে দুটি যুক্তি দাও। দেখো, আন্তর্জাতিক আইনের সপক্ষে দুটি যুক্তি হলো, ১ নাম্বার, বিশ্বের সকল রাষ্ট্র যাতে আন্তর্জাতিক আইন মান্য করে সে ব্যাপারে সম্মিলিত জাতিপুঞ্জ তৎপর। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আইন প্রয়োগের ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ক্ষেত্রে কখনো কখনো কোনো রাষ্ট্র আইন ভঙ্গ করলে আন্তর্জাতিক আইনের মর্যাদা ক্ষুণ্ণ হয় না। ৩৪ নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আইনের বিপক্ষে দুটি যুক্তি দাও। দেখো, আগের দুটো আমরা দিলাম পক্ষে, এবার দুটো বিপক্ষে। আন্তর্জাতিক আইনের বিপক্ষে দুটি যুক্তি হলো, রাষ্ট্রীয় আইনের অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। এই শাস্তি বল প্রয়োগের মাধ্যমে প্রযুক্ত হয়, কিন্তু আন্তর্জাতিক আইন অমান্যকারী রাষ্ট্রকে বল প্রয়োগ দ্বারা শাস্তি দেওয়া যায় না। দ্বিতীয়ত, কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় আইন প্রণয়নের কাজ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক আইন প্রণয়নের ব্যাপারে এরূপ কোনো আইনসভা নেই। নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আইনকে সমর্থন করেনি এমন কয়েকজনের নাম করো। উত্তর হবে হবস, জন অস্টিন, তারপর সলসবেরি এবং হল্যান্ড প্রমুখ আন্তর্জাতিক আইনকে আইন বলে সমর্থন করেনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং এর সেকেন্ড পার্টটি আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তোমরা পরের দিন সেটি পেয়ে যাবে। আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওকে, এটা ফার্স্ট পার্টে এই 35টা প্রশ্ন থাকলো এবং সেকেন্ড পার্টে আরও 35টা দেবো। এইগুলো করলেই কিন্তু তোমাদের এইখান থেকে যে কটা প্রশ্ন আসবে সব কটাই কমন পেয়ে যাবে। ধরে নিতে পারো এখান থেকে যদি 100% দেয় 100%ই তুমি কমন পেয়ে যাবে। তাই এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও দেখাবো আরেকটি ভিডিও নিয়ে তোমাদের।